আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ আমলে আনল ট্রাইব্যুনাল। গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দেওয়া হয়েছে, সব ইস্যুতে সমঝোতা নয়, হুঁশিয়ারি তারেক রহমানের। জনগণের প্রত্যাশাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বিএনপি। ভারতের দালালির দিন শেষ, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন চায় সব রাজনৈতিক দল। ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ আলী রিয়াজের। এবং আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। এনবিআর এর 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠালো সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেয়া হয়েছে 2 মাসের কারাদণ্ড। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। 11 মাস আগে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হলো। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গেল বছর আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের 2 শতাধিক মামলা হয়। এরই মধ্যে গত অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোন আলাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। ফরেনসিক পরীক্ষায় ফোন আলাপটির সত্যতাও পাওয়া যায়। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় হইতো না, আপনি আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে আদালতে উপস্থিত হননি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। বুধবার শুনানি শেষে এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, যদিও আদেশের পর গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরের বিবেচনা। গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, সারা দেশের সব আদালতে ভীতির সঞ্চার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে ও তার সহযোগীকে সাজা দেওয়া যৌক্তিক বলে মনে করেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে এই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সাজা পেলেন, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। জুলাই গণ অভ্যুত্থান ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো দণ্ড। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 13 জুলাই দিন ঠিক করেন। এ নিয়ে জুলাই গণহত্যার 4টি মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলিয়ায় সবচেয়ে নির্মম ও হৃদয় বিদারক ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5 আগস্ট সেখানে পুলিশের গুলিতে 5 জন নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। পরে নিহত 5 জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় গত বছরের 11 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। গত 19 জুন 16 জনকে আসামি করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। বুধবার সকালে গ্রেফতার হওয়া 8 আসামির মধ্যে 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল 2-এ 173 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানিতে ঘটনার বিবরণ তুলে ধরে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানায়। 16 জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই 16 জনের বিরুদ্ধে 8 জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করলেও এ বিষয়ে কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল। প্রত্যেকটি মামলায় আমরা এই আবেদনটি করি, সেটি হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে প্রদানের জন্য আবেদন করি, যেটি হলো মামলা বিচারের শেষে রায় প্রদানের সময়। এ পর্যন্ত জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের 4টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি। তবে এর মানে এই নয় যে সবকিছুতেই ছাড় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কাছে দেশের মানুষের যে প্রত্যাশা তার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে সংগঠিত করছে বিএনপি। এরই অংশ হিসেবে দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পরিণত হয় হাজারো নেতাকর্মীর মিলন মেলায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সমাপনী বক্তব্যে তিনি বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই অনেক বেশি। সে কারণেই গণতন্ত্রের ভিত্তি রচনার জন্য সবার মতকে সম্মান দিতে হবে। বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে। আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। সরকারের সংস্কার উদ্যোগকে বিএনপি সহযোগিতা করছে না এমন অভিযোগ ঠিক নয় দাবি করে তারেক রহমান বলেন, জনপ্রত্যাশা পূরণে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না, কিন্তু বাস্তব সত্য যেটা হলো, বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি, সিদ্ধান্ত নেবে জনগণ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেই আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে। তাই এমন কোনো কাজ করা যাবে না যা মানুষ পছন্দ করে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সরকার শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জুলাই বিপ্লবী ফোর্স গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বুধবার রাতে এনসিপির কার্যালয়ের সামনে জুলাই স্মৃতি প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। এনসিপি যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে, তখনই পরিকল্পিতভাবে মনোবল ভেঙে দিতে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এমন হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যখনই হামলা হবে তখনই দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান এনসিপির এই নেতা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তোলেন তিনি।
হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘাতকদের অবিলম্বে বিচারের দাবি জানান তিনি। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বকে যদি, আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে, তাহলে এই গণঅভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের শহীদ পরিবারের নিরাপত্তা, আহত সহযোদ্ধার পরিবারের নিরাপত্তা এবং তাদের জন্য তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে। এদেশে ভারতের দালালির দিন শেষ বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বান জানান এনসিপির এই নেতা। কুড়িগ্রাম ও লালমনিরহাট ঘুরে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির, আর ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা শেষ করে এনসিপি। বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলে তারা বিশ্বাস করে। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের হয়ে প্রচারণাও চালান তারা। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। সরকারি হাসপাতালে যে চিকিৎসা ঢাকায় হয়, সেটা যাতে আপনাদের জেলাতেও হয়, সেটা নিশ্চিত করতে হবে। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, কোনো মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপি নেতারা। পাশাপাশি নিন্দা জানান চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশি হামলার। রংপুরের পদযাত্রার পর দ্বিতীয় দিন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় এভাবে এই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে তারা কথা বলেন এখানকার বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে, এখানকার সাধারণ মানুষদের সঙ্গে, যেই সব চিন্তা ভাবনাকে এক করে তারা বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, কুড়িগ্রাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে রাজনৈতিক দলগুলোর অভিন্ন মত দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 8ম দিনের সংলাপ শেষে কথা বলেন তিনি। জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানান আলী রিয়াজ। মনির হোসেন তোপর রিপোর্ট।
নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের আয়োজন করে ঐক্যমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অভিন্ন মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐক্যমত্য আছে। জাতীয় ঐক্য সৃষ্টি করতে শুরু থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে বিএনপি। বিরোধিতার প্রোপাগান্ডা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশের সাথে একত্রতা জানিয়েছে বিএনপি। আমরা কিছু কিছু সংশোধনী চাই, কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলে একমত। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে, আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি সেই বিষয়ে যেন আমরা যাই, সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে। আজকে যেটা আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, এ সময় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনও করতে হবে। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠন করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সেই বিষয়ে আমরা মতামত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সব সংকট দ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামে অন্তত 100 স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রতীপ চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলিতে ভার্চুয়ালি লেখাপড়া চালুর ক্ষেত্রে 3 ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেখানে দুর্গম এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে, ইন্টারনেট সংযোগ নেই এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ওই এলাকায় দক্ষ শিক্ষকের অভাব। এক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক পরিষেবা ব্যবহার করে সংকট মোকাবেলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি দক্ষ শিক্ষকের ঘাটতি মোকাবেলায় স্কুলের তালিকা করে সেসব স্কুলে একটি নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগেরও পরামর্শ দেন তিনি। ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভাগীয় মামলায় তাকে চাকরি হতে বরখাস্তকরণ গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে অসদাচরণ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। গত বছরের 6 অক্টোবর তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুকে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমেদ এবং আব্দুর রৌফ এবং কমিশনার সাব্বির আহমেদ। এর মধ্যে সাব্বির আহমেদ বরিশাল কর অঞ্চল কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এই আদেশ দেয়। এতে বলা হয়, তাদের 4 জনের চাকুরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআর শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি দমন কমিশন এনবিআর এর 11 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। তার মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারিক রিকাবদারও আছেন।
আকাশপথে পণ্য পরিবহনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সেবা চালু করেছে সেন্ট্রাল এয়ারলাইন্স। নতুন এই রুটের উদ্বোধন শেষে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান জানান, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। তরিক ইসলামের রিপোর্ট। দুপুর 12:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনের উহু হুয়ানজু থেকে ছেড়ে আসা সেন্ট্রাল এয়ারলাইন্সের কার্গো বিমান। এখন থেকে সপ্তাহে 5টি ফ্লাইটের মাধ্যমে ঢাকা ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সম্ভব বলে জানান বিমান কোম্পানির এই প্রতিনিধি। আমরা যখন উহু এয়ারপোর্ট থেকে ঢাকায় আসব, তখন আমাদের আরএমজি সেক্টরের জন্য যত প্রকার অ্যাক্সেসরিজ আরও আদার্স পণ্য যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সেই দ্রব্যাদি আসবে, এবং ঢাকা থেকে যখন আমরা এই এয়ারক্রাফটটি ফেরত যাবে তখন বাংলাদেশ থেকে আমাদের যে কাঁকড়া এবং ইলফিশ এগুলো আমরা এক্সপোর্ট করব, যেটা আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে কার্গো সক্ষমতা আরও বাড়ল বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমরা নতুন কার্গো এয়ারলাইন্স বা কার্গো অপারেশনসে যদি আনতে চাই কোম্পানি, আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা তাদেরকে করব। কারণ দেখেন আমাদের এখানে যে আগে যে কার্গো হাউস ছিল সেটার পরে আমাদের 2টা অটোমেটেড ওয়্যার হাউস হয়ে গেছে। একটা হলো ইম্পোর্ট কার্গো টার্মিনাল, একটা হলো ইসিটি, যেগুলো আপনার অটোমেটেড সিস্টেম সহ অত্যাধুনিক। তার মানে আমরা অতি দ্রুত প্রসেস করতে পারবো। তার মানে আমরা একই সময় এখন অনেক বেশি পরিমাণে কার্গো অপারেশন হ্যান্ডলিং করতে পারবো। ভবিষ্যতে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হাব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। সিমিলারলি সিলেটে কার্গো অপারেশন শুরু করছি, তো পার উইক যদি 3টা ফ্লাইট হয় আলহামদুলিল্লাহ, ইটস গোয়িং ভেরি গুড। আর চিটাগংয়ে যদি আমরা একইভাবে ফ্রেইটার, চিটাগং আমার লিমিটেড স্কেল অপারেশন চলতেছে, কিন্তু ফ্রেইটার অপারেশন হয় না। সো ফ্রেইটার অপারেশনটা শুরু করে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটিটা করে দিতে পারি, তাহলে কিন্তু দ্যাট উইল রান ভেরি গুড। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের লিড নিতে হবে, জাহাজের থেকে 3 সপ্তাহ মিনিমাম লিড নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পণ্য, কারণ জাহাজে যদি যায় তাহলে কম কস্টে চলে যাবে। আমি 3 উইকস আগে যদি আমার কার্গোগুলো পৌঁছে দিতে পারি, দেন দ্যাট উইল বি কস্ট ইফেক্টিভ। দেশে কার্গো সেবা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে 77 রানে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। তাতে পরাজয় দিয়েই অধিনায়কত্ব শুরু হলো মেহেদী হাসান মিরাজের। মাত্র 245 রানের টার্গেটে নেমে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের 71 রানের জুটিতে লঙ্কানদের ভালোই জবাব দিচ্ছিল টাইগাররা। কিন্তু দলীয় 100 রানে শান্ত আউট হলে বাংলাদেশ শিবিরে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত টাইগাররা অল আউট হয় 167 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন তানজিদ হাসান তামিম। জাকের আলী করেন 51 রান। এর আগে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে নতুন বলে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে 29 রানে লঙ্কানদের 3 উইকেট তুলে নেন পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত অধিনায়ক চারিথা আসালঙ্কার 123 বলে 106 রানের ইনিংসে 244 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ 47 রানে 4টি এবং তানজিম সাকিব 46 রানে 3টি উইকেট তুলে নিয়ে স্বাগতিক শিবিরে ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দেওয়া হয়েছে, সব ইস্যুতে সমঝোতা নয়, হুঁশিয়ারি তারেক রহমানের। জনগণের প্রত্যাশাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বিএনপি। ভারতের দালালির দিন শেষ, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন চায় সব রাজনৈতিক দল। ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ আলী রিয়াজের। এবং আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। এনবিআর এর 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠালো সরকার।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।